এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটান কোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? তবে আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যদি আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী, অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনার যোগসাজী যেমন মূল মাস্টারমাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল প্রত্যেকের থেকে শওকত মোল্লার যোগ উঠে এসেছিল। ইতিমধ্যেই যে মোবাইল ফোন যেমন বাজেয়াপ্ত করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বলা হচ্ছে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেই পেন ড্রাইভও ইতিমধ্যেই আদালতকে জানানো হয়েছে, ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন দফায় দফায়। তার কারণ এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার মূল যিনি মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বে তিনি প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবং যেদিন ঘটনাস্থলে ঘটনা ঘটে তার পরবর্তী পর থেকেই কিন্তু দেখা যায় যে তার যে যোগসাজশ ছিল, এই তথ্যগুলো বারবার উঠে আসছিল। এর পরবর্তীতে এনআইএ অনুসন্ধান করে, তারপরে যখন তদন্ত প্রক্রিয়া করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, প্রত্যেকের থেকে এই শওকত মোল্লার নাম কিন্তু উঠে আসে। আর সেখানেই এনআইএ পক্ষ থেকে মনে হচ্ছে গোটা যে ঘটনা ঘটিয়েছিল তার মূল মাস্টার মাইন্ড হচ্ছেন শওকত মোল্লা। ইতিমধ্যে শওকত মোল্লাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার আগে যখন তল্লাশি করা হয়, তারপরে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। যদি কোনো ব্যক্তি নির্দোষ হয়, সেক্ষেত্রে কেন তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করবেন, এই গোটা বিষয় কিন্তু সামনে আসছিল। কিন্তু শেষমেশ দেখা যায় গতকাল শওকত মোল্লাকে তাকে গ্রেপ্তার করে। আজকে এনআইএর পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে আদালতে যখন পেশ করা হয়, একাধিক তথ্য কিন্তু তারা সাবমিট করে আদালতে, এবং বলা হয় অত্যন্ত তিনি প্রভাবশালীও ছিলেন। একাধিক তথ্য যেমন করা হয়। অন্যদিকে 14 দিনের এনআইএ হেফাজতে নেওয়ার প্রয়োজন তাকে, তার কারণ দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তিনি। কিন্তু লক্ষ্য করা যায় আজকে সকাল থেকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছিল এনআইএ দপ্তর থেকে, সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, ডিম ছোড়া হয়, তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মাছ চোর গান দিয়ে ডিজে বাজানো হয়, এই চিত্র লক্ষ্য করা যায়। এবং বিধাননগর হাসপাতাল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে সারাদিনে লক্ষ্য করা গেল সেখানে সাধারণ মানুষ তারাও তাকে চোর চোর স্লোগান দিলেন। এবং সেখান থেকে আদালত, অর্থাৎ ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে সেখানেও লক্ষ্য করা গেল শওকত মোল্লাকে লক্ষ্য করে সেখানে দেখাবো। অনুপ, কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেন্সটে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area. Jayganj PH কেসে যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে। তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a J+ security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই J+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন। এটা এনআইএ অফিসের সামনে সকাল থেকে এনআইএ অফিসের সামনে ডিম নিয়ে হাজির ছিলেন, ডিজে নিয়ে হাজির ছিলেন।
আইএসএফ কর্মী সমর্থকরা। আর যেই শওকত মোল্লাকে বের করা হলো সেই সময় একেবারে গাড়িতে ছোড়া হলো ডিমের পর ডিম এবং চোর চোর স্লোগান। তারপরে বিধাননগর হাসপাতালে নিয়ে আসা হলো, সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য, সেখানেও চোর চোর স্লোগান শুনতে হলো শওকত মোল্লাকে। আর একদম শেষে আদালতে যখন পেশ করা হচ্ছে, ঢোকানো হচ্ছে, সেই সময়ও চোর চোর স্লোগান। তখনও শওকত মোল্লাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, শওকত মোল্লাকে ফাঁসি চাই, এই আওয়াজও উঠল, শওকত মোল্লার ফাঁসি চাই। আর কিভাবে গ্রেফতার হলেন? এনআইএর জালে শওকত মোল্লা সাগরেদকে নিয়ে সীমান্ত পারের ছক বানচাল। বৃহস্পতিবারই শওকতের গতিবিধির আঁচ পায় এনআইএ। বিএসএফকে সতর্ক করে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয় এনআইএর পরামর্শে নজরদারি বাড়ায় বিএসএফ। এনআইএ জাল গোটাচ্ছে টের পেয়ে সীমান্ত পারের সিদ্ধান্ত বদলে কলকাতার কাছেই গা ঢাকা শওকতের অন্যের মোবাইল থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ। ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে শওকতের গতিবিধি জানতে পারে এনআইএ এবং ফোনে একটি বিশেষ নাম্বার পায়। সেই পরিবারের ফোনে সন্দেহ হয় ওই নাম্বারে। কলকাতার কাছ থেকেই শেষমেশ জালে শওকত মোল্লা। আর দক্ষিণ বামুরিয়া বিস্ফোরণে শওকতি বিস্ফোরণের মূল চক্রী, এরকমটাই দাবি এনআইএর। বিস্ফোরণের পর প্রমাণ লোপাটের চেষ্টা শওকতের। গতকাল কামালগাজী থেকে গ্রেফতার শওকত, ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার 4। আর এহেন শওকত মোল্লার 3টে মোবাইল, সেই 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে। মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে জোর দিচ্ছে এখন এনআইএ। বিস্ফোরণের পর কার কার সঙ্গে যোগাযোগ, তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে এনআইএ। ঘনিষ্ঠকে ফোনের সূত্রেই গ্রেফতার শওকত। এনআইএ সূত্রে খবর, আগাম জামিনেরও চেষ্টা করেছিলেন শওকত মোল্লা। ক্যানিংয়ের ত্রাস, বিশেষ করে ক্যানিং পূর্বের ত্রাস শওকত মোল্লা। এই শওকত মোল্লা কি না করেছেন? নদী চুরি, ভেড়ি চুরি, নদী চুরি করে ছেলেকে ক্যাফে তৈরি করে দিয়েছেন। জমি চুরির ভুরি অভিযোগ তার বিরুদ্ধে, জমি দখল করার ভুরি অভিযোগ। যেন শেখ শাহজাহান সন্দেশখালীর এই ক্যানিং পূর্বের শওকত। শুধু মাছ, ভেড়ি, নদী চুরি নয়, খেলার মাঠও চুরির অভিযোগ শওকতের বিরুদ্ধে। এগুলি সব বেআইনিভাবে তৈরি, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে। সব বেআইনিভাবে ওরা নিয়েছে, ভেড়ি দখল করেছে, মাছের ভেড়ি। আমরা কোনো এখানে সম্পত্তি কিছু পাইনি। গরিবের সাধারণ লোক সব করে খেত, ঠিক আছে। ওরা এসে মারধর করে সব তুলে দিয়ে ওরা দখল করে নিয়ে কোটি টাকা সম্পত্তি বিক্রি করেছে। একটা ক্যাবে 10 লাখ করে বেঁচেছে। যে সরকারি গভর্নমেন্টের জায়গা, যে সাধারণ মানুষ করে খেত, সেই জায়গা অবধি বিক্রি করে খেয়েছে। এ তো গাঁয়ের ভেড়ি ছিল, গাঁয়ের চর ছিল, এটা পুরো সম্পূর্ণ মাতলা নদী ছিল। হ্যাঁ, মাছ চাষ করতাম, শুধু আমি না, দক্ষিণ মৌখালি সাধারণ জনগণ সবাই করে খেত। শওকত মোল্লা 2011 সালে ক্ষমতা আসার পরে সন্ত্রাসবাদী হারমাদদের নিয়ে সব কিছু ভেঙে চুরে ছারকার করে দেয়। দিয়ে ওরা নিজেরা জায়গাগুলো দখল করে নিয়ে ওরা নিজেরা, ওর হারমাদ বাহিনী, ওর সঙ্গভঙ্গ ওরা সবাই করে খায়। লাস্টে কি করলো, এই জায়গাগুলো সব বেআইনিভাবে সব বিক্রি করে দিল। সব লক্ষ টাকা, কোটি টাকা দিয়ে বিক্রি করে দিল। আজকের এই শওকত মোল্লার ওর বউ বানু কোটি টাকা লুটে নিয়ে গেছে। এমনকি কাটমানির টাকাও নিয়েছে, ঘরের টাকাও নিয়েছে, জব করার টাকা গরিব ঢুকেছে, সে কাজ করে, সে টাকাও আমাদের দেয়নি। আমরা কি খুশি হয়েছে, সে খুশির কোনো ধারণা নেই আমাদের। আমরা চাই শাস্তিমূলক বিচার, চাই না ফাঁসি চাই, ওকে ওর পুরো ফাঁসি চাই। এই মাঠ আমাদের জনসাধারণের। এখানে আজ দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চারা কোনো খেলাধুলো কিচ্ছু করতে পারছে না। শওকত মোল্লা অনুগ্রামী 4-5 জন কন্ট্রাক্টর এখানে সব মাল ফেলে। এখানে কোনো ছেলেপুলেদের মাঠে খেলা করতে দিচ্ছে না। আমরা বলে হচ্ছে না, তাতে আমরা যাদের বলি তাদের আরো ওজন মার। তখনই ছিল শওকত মোল্লা, তখন সিপিএম এর আমলে। সেখান থেকে এই নৃত্য এই পর্যন্ত ওদিকে 5 বছর, এদিকে 15 বছর, 20 বছর চলেই গেছে। এই মাঠটা এরকম ভাবে রেখে দিয়েছে, যে যার মতন এসে ইনকামের ধান্দা,
মাস গেলে 30,000 40,000, বাচ্চাদের খেলা বন্ধ, আমাদের বসার জায়গা নেই। শুনলেন, খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠও চুরি। শেখ শাহজাহান যেমন বাজার চুরি করে ফেলেছিলেন, নিজের নামে বাজার করে দিয়েছিলেন, এই শওকত মোল্লা খেলার মাঠও চুরি করেছিলেন। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। ক্যানিং পূর্ব বিধানসভার কুরিয়াডাঙ্গা বাজার এলাকা, এই অঞ্চলে একটা বড় মাঠ দীর্ঘ সময় ধরে ছিল। সেই মাঠ বর্তমানে কোনো শিশুরা এলাকার তারা খেলাধুলা করার এখানে সুযোগ পায় না। কারণ কি? কারণ যদি মাটির দিকে তাকানো যায়, গোটা মাটিতে এরকম বালি, অথবা একটু দূরে তাকালে সেখানে বিভিন্ন রকমের ইমারতি সামগ্রী এই মাঠের মধ্যে মজুত করা রয়েছে। সেটা শুধুমাত্র কোনো অল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ধরে, প্রায় শেষ 20 বছর ধরে এই মাঠ এইভাবে ইমারতি সামগ্রী ফেলে দখল করা রয়েছে। যেটা স্থানীয়দের অভিযোগ, এখানকার তৎকালীন বিধায়ক শওকত মোল্লা, একটা সময় সিপিএমের জমানা, তারপরে তৃণমূলের জমানা, শওকতের দাপটে এই জায়গায় মাঠে ইমারতি সামগ্রী ফেলার জন্য আলাদাভাবে টাকা পেত শওকত। সেই কারণে বাচ্চাদের খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ করে এই মাঠ দখল করে রাখা হয়েছিল শওকত মোল্লা এবং তার অনুগামীদের তরফে। আর সেই অভিযোগই বর্তমানে স্থানীয়রা সামনে আনছেন শওকত মোল্লার গ্রেফতারির পরে। শওকতের গ্রেফতারের পর এলাকার হাল ফিরবে বলে মনে করছেন তারা। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। খেলার মাঠই শুধু নয়, জমি দখল করেছেন, জমি বেচে দিয়েছেন ব্যবসায়ীদের। শুধু তাই নয়, সেচের জন্য খাল, সেই খালও দখল করে বেচে দিয়েছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার কুড়িয়াভাঙা গ্রাম আর তার পাশ দিয়ে এইরকম বেশ কিছু খাল বয়ে গেছে। এই খালগুলো অন্তত বর্ষাকালে, যে সময় জলোচ্ছ্বাস বেশি থাকে, সেই সময় এই খালগুলো এই গ্রামগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে, এই খালের পাড় বরাবর একের পর এক জমি, যেগুলো আদতে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের জমি, সেই জমিগুলি দখল হয়ে গেছে। দখল শুধুমাত্র নয়, সেই জমি দখল করে বিভিন্ন ব্যবসায়ীদেরকে বেচে দেওয়া হয়েছে এবং বেচে দেওয়ার পরে তারা তাদের মতো করে দোকান বানিয়ে, একেবারে পাকা কাঠামো বানিয়ে তারা এখানে তাদের ব্যবসা চালাচ্ছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই রকম সরকারি জমি দখল করে যেভাবে দিনের পর দিন ধরে এই কালোবাজারি চলেছে এলাকাতে, তাতে স্থানীয় বাসিন্দাদের কতটা সমস্যা হয়েছে। কেননা তাদের অভিযোগ, দীর্ঘ সময়ে বর্ষাকালে গোটা এলাকা জলমগ্ন হয়ে থাকতো এবং এই গোটা জায়গাতে জলমগ্ন হয়ে থাকার কারণে তাদেরকেই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হতো। এখন এটাই দেখার, নতুন সরকারের আমলে এই সরকারি জমিগুলো পুনরুদ্ধার করা যায় কিনা, কিংবা শওকত মোল্লার গ্রেফতারির পরে এই অঞ্চলের হাল ফেরে কিনা। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। এখানে গেট, জল নিকাশি রাস্তা ছিল, গেট, সুইচ গেট আছে, সেচ দপ্তরের জায়গা ছিল। এখন জায়গাটা যখন চড় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন জল নিকাশি যখন হচ্ছে, অন্য জায়গায় জল নিকাশি ব্যবস্থা হাউস হয়েছে ওখান থেকে। কিন্তু সেই বরাবর ওই নূর হোসেন ব্যক্তিগতভাবে এই জায়গাটা বিক্রি করে গেছে। টিএমসির পঞ্চায়েত মেম্বার নূর হোসেন মোল্লা কিনেছে। গরিব মানুষ যারা যাদের জায়গা জমি নেই তারা, ও স্কোয়ার ফুট 10 ফুট বাই 10 ফুট, 10 ফুট বাই 20 ফুট, 50, 60, 70 হাজার টাকা। আমাদের পঞ্চায়েত মেম্বার নূর হোসেন মোল্লা, ও শওকত মোল্লার ক্ষমতা আছে হাতে। শওকত মোল্লার নাম ভেঙে টোটাল এই এলাকা তোলাবাজি করে খেয়েছে। একটা ঘরে 20,000, 30,000, 50,000 পর্যন্ত নিয়েছে। প্রত্যেকে শওকতের ঘনিষ্ঠ, এটা শওকতের হাতে করা পঞ্চায়েত মেম্বারে, একদম হোম বুথের মেম্বারে। এ বহুত অত্যাচার করেছে। এর যা তোলাবাজি, অবিলম্বে গ্রেপ্তার চাই আমরা। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলে আমরা গ্রামের মানুষ স্বস্তি পাবো। ক্যানিং পূর্ব যেন শওকত মোল্লার পারিবারিক সাম্রাজ্য। কম যান না তার স্ত্রীও। গরিবদের পাট্টা জমি দিয়েছিল বামেরা, সেই জমি দখল করে 4 লক্ষে বিক্রি করা হয়েছে, 4 লক্ষ টাকা করে। এটা বামফ্রন্টের আমলে এই ঘেরিগুলো বাঁধা হয়েছিল। বাঁধা হওয়ার পরে সাধারণ মানুষের প্লট বিল্লি করে দেওয়া হয়েছিল। 1 বিঘে 2 বিঘে যে যারা ব্যক্তি সেইভাবে বামফ্রন্টের আমলে দেওয়া হয়েছিল। তারপরে বানু, শওকত মোল্লার স্ত্রী, উনি এসে জবরদস্তিভাবে এই ঘেরগুলো, টোটাল গরিব মানুষের ঘেরগুলো নিচে দখল নিল, যে আমি লিচে করে খাবো, তোমাদেরকে লিজ দেবো। সেইভাবে জায়গাটা নিয়ে দখল করে কোনো মানুষের আজ পর্যন্ত লিজ দেয়নি। প্লাস সেই সব গরিব মানুষের জায়গা প্লট 2 বিঘে 3 বিঘে 1 বিঘে 4 লাখ টাকা হিসেবে বিঘে প্রতি বিক্রি করে উঠে গেছে। কুড়িভাঙা থেকে দাহারানি পর্যন্ত 120 বিঘে বামফ্রন্টের আমলে জমি পার্টি কালারে সব বিল্লি বন্টন করে দেয় গরিব মানুষের। তার থেকে শওকত মোল্লার স্ত্রী বানু বিবি, তিনি এই জমিগুলো দখল নেয় জোর পড়বে। দখল নেওয়ার পরে তাদেরকে লিজ দেবো বলে লিজ দেয়, আজও লিজ দেয় না। আজ 20 বছর জলগট্টা করে। তার ভিতর থেকে নিজে ইচ্ছাকৃতভাবে জোর পূর্বে জমিগুলো বিক্রি করে দেয়
এবং গরিব মানুষ তাদের জমি চাইতে আসলে তাদেরকে এক কথাই বলে জমি হবে না। আমরা 2 বছর আগে কিনেছি একটা, 2-3 বছর আগে একটা কিনেছি, ওই 4 লাখ টাকা বিঘে কিনতে হয়েছে, ওটা বানুকে দিতে হয়েছে। সকালে বউ বললো তো বলে আমরা কিনে নিয়েছি সব জনগণের কাছ থেকে, না কাগজপত্র দেয়নি, বললে দেবো কাগজপত্র করে দেওয়া হবে। কাগজ দেবে বলেছিল, এবারে কাগজ আমরা বান্ডুর কাছে যাই, ওর কাছে গিয়ে বলছি যে এখন দেরি হবে, তোমাদের তো জায়গা কেউ নিয়ে নিচ্ছে না, টাকা তো আমি নিয়েছি, তুমি জায়গার উপর ঘর বাঁধো। সেভাবে আমরা ঘর বেঁধে বাস করি। 4 লাখ টাকা করে বিঘে নিয়েছিল, ওসব জানলে আমরা এইসব জায়গা কিনতাম। শাহজাহানের সন্দেশখালিতে এবার অস্ত্র ভাণ্ডার, পুকুর থেকে অস্ত্র ভাণ্ডার হলো। রবীন দাস শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধার হলো। এসটিএফ তল্লাশি চালালো এবং শাহজাহানের ঘনিষ্ঠ এই রবীন দাস তিনি পলাতক, পালিয়ে গেছেন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এত অস্ত্র উদ্ধার, বাড়ির লাগোয়া পুকুরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। এরপর এসটিএফ গেল তার ভাই গোপাল দাসের বাড়ি, সেখানেও তল্লাশি। গোপাল দাস গ্রেফতার হলেন। গ্রেফতার গোপাল দাস সহ 4 জন। শাহজাহানের সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার, রাজ্য পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশকে সাবাসি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট। আগের সরকারের জামানায় অবৈধ অস্ত্র মজুত, হিংসার রাজনীতির শিকার বহু বিজেপি কর্মী, সেই অন্ধকারের দিন এখন অতীত। বাংলায় আইন শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য, লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ অস্ত্র খুঁজে বের করার অভিযান চলবে। নতুন করে বেলার দিকে আবার এসটিএফ এর অভিযান এবং সন্দেশখালিতে এসটিএফ এর অভিযানে আবার বাড়ি ঘিরে এসটিএফ এর অস্ত্র ভাণ্ডার অভিযান, অস্ত্র ভাণ্ডার উদ্ধারের অভিযান। নতুন করে এই যে ছবি দেখছেন, এসটিএফ নতুন করে বাড়ি ঘিরল। বাড়ি ঘিরে সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, এটা কার বাড়ি এবং এখনো কি তল্লাশি চলছে? এই বাড়ির মধ্যেও নাকি পুকুর আছে, পুকুরেও কি তল্লাশি? হ্যাঁ, একদমই অয়নদা। এই যে রবীন দাস আর গোপাল দাস, এই যে যাদের বাড়িতে আজকে সকালবেলা পুকুর থেকে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছিল, তারপরে গোপাল দাস সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে এবং সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে এই যে সরবেরিয়া, সেই সরবেরিয়ায় এলাকায় একদম পাটুলিপি রোডের ধারে একটি নবনির্মিত বাড়ি, সেই বাড়িটা পুরো ঘিরে সেই বাড়ির ভেতরে তল্লাশি করেছে এবং সেই বাড়ির পাশে যে পুকুর, সেই পুকুরের মধ্যেও কিন্তু লোক নামিয়ে পুরো তল্লাশি করেছে যে সেখানে কোনো রকম আগ্নেয় অস্ত্র বা কোনো রকম বোমা মজুত করা আছে কিনা। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ি থেকেও কিন্তু একটা আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। তবে এই যে বাড়ির মালিক, সেই বাড়ির মালিকের নাম কি বা তার সঙ্গে কার কি যোগাযোগ আছে সেই বিষয় কিন্তু জানাতে চাননি এসটিএফ বা পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যে দাঁড়িয়ে আছি, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি একদম সরবেরিয়া যে শেখ শাহজাহান মার্কেটের পাশেই যে পাম্পের সেখানে দাঁড়িয়ে আছি, তার সামনেও কিন্তু একটি দোকানের সামনেই কিন্তু বেঙ্গল। দেখা যাক এই বাড়ি থেকে কি উদ্ধার করতে পারে এসটিএফ। গোপাল দাস অ্যারেস্ট হয়ে গেছে, আমাদের কাস্টাডিতে আছে, ওর কাছে অনেক আর্মস পাওয়া গেছে। মোট এখনো পর্যন্ত 4 জন অ্যারেস্ট আছে। আর্মস আছে অনেকটা মিক্সড আছে, কিছু রিভলভার আছে, কিছু পাইপ গান আছে, কিছু লং আর্মস আছে। 19টা আর্মস আছে, যার মধ্যে আমাদের 10টা লং আর্মস আছে আর 9টা স্মল আর্মস আছে। রমজান মোল্লা আছে, লুৎফার মোল্লা আছে, একজন রেজাউল মোল্লা আছে আর গোপাল দাস। এই 4 জন অ্যারেস্টেড আছে আর 2 জন আর ডিটেইন আছে। এখনো পর্যন্ত 8খানা জায়গা হয়ে গেছে আর কয়েকটা জায়গা চলবে। এবার দেখুন রাজমহল। আগে ভাত চড়ত বিড়ির আগুনে, আর এখন জীবন জুড়ে টাকার গরম। ভাঙড়ের আরেক শাহজাহানের কীর্তি দেখুন। ভাঙড় মানেই গরম, খুন রাহাজানি থেকে ভোট লুঠের অভিযোগ,
এ যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। দক্ষিণ 24 পরগনার এমনই তপ্ত ভূমিতেই সযত্নে লালিত শাহজাহান মোল্লা। এক সময় সংসারের চাকা ঘুরত বিড়ি বেঁধে। তৃণমূল জামানায় সেই শাহজাহানই বিপুল সাম্রাজ্যের মালিক। ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা ছাপোষা বিড়ি শ্রমিক থেকে কোটিপতি। শাহজাহান মোল্লার ওয়াইফ আগে বিড়ি বেঁধে খেত, এখন বর্তমান কয়েক কোটি কোটি টাকার মালিক। শাঁকসাপুকুর একটা ফ্ল্যাট আছে, ওপারে পালেদের তদনা পালের জায়গা জবরদস্তি করে হুমকি দিয়ে জায়গা নিয়ে গেলেছে। এর আগে একটা বড় আছে 5 বিঘের আছে আমবাগান, সেটাও নিয়েছে। ভিতরে 50 বিঘে জমি, সেটাও বেনামে আছে, দখল করেছে। তারপরে ফুলতলা বারাইপুর, সেখানেও 2 তলা বাড়ি করেছে। নিউ টাউন, ওখানে হচ্ছে 2 তলা ফ্ল্যাট করেছে। আসুন দেখে নেওয়া যাক শাহজাহানের সম্পত্তির বহর কেমন। ভাঙড়ের শাকশহর পুকুরে 2 3 তলা বাড়ি, বাজার মূল্য কোটি টাকা। অভিযোগ নামে বেনামে এমনই একাধিক সম্পত্তির মালিক শাহজাহান। তৃণমূল কংগ্রেসের উত্থানের পরবর্তী সময়ে এ লোক যেভাবে মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে, আপনি যদি তার এলাকায় গিয়ে আপনি কান পাতেন বুঝতে পারবেন তার বিরুদ্ধে কত মানুষের অভিযোগ। যে মানুষটার পূর্ববর্তী জীবনটা ছিল একেবারে খুব নিম্ন আয়ের একটা জায়গা থেকে রাজনৈতিক বদৌলতে এখন কোটি কোটি টাকার মালিক। দু 2011 থেকে 2016 পঞ্চায়েত সমিতির সভাপতি। 2017-এ ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 2023-এ ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভয়হীন ভাঙড়ে এখন কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা শাহজাহানের বহুমুখী প্রতিভার গল্প। অভিযোগ শাসক দলের প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে সস্তায় জমি কিনে চড়া দামে বিক্রি করতেন শাহজাহান। এলাকায় একচেটিয়া প্রমোটিং, সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে কীর্তিমানের। উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের চাকরি দেয় বলে এক একজনের 10 লাখ 15 লাখ 20 লাখ করে টাকা নিয়েছে। মানুষের চুমকে ধুমকে পার্টির ক্ষমতা দেখিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং পার্টির ছেলেদের নিয়ে বিশাল সম্পত্তি করেছে। জোর যার মুলুক তার, পুরনো এ প্রবাদ যেন সত্যি হয়ে সামনে দাঁড়িয়েছে। যত প্রকল্প তত চুরি। অভিযোগ উন্নয়নে এটাই ছিল মন্ত্র। ক্ষমতার পালা বদলের পর মুখ খুলতে শুরু করেছে আম জনতা। ভয় কাটিয়ে বাড়ছে ভরসা, বেরিয়ে আসছে শাহজাহানের কুকীর্তি। এই মানুষটার অভিযোগের শেষ নেই। সাধারণ মানুষ এই মানুষটার থেকে নিস্তার চাচ্ছে। আমরা আশা করছি সাধারণ মানুষ খুব দ্রুত এই মানুষের থেকে নিস্তার পাবে। গত 15 বছরে শাহজাহান মোল্লা কি এমন ব্যবসা করেছে বা কি এমন করেছে যে যার জন্য এত কোটি কোটি টাকার সম্পত্তি তিনি করেছেন, সেই নিয়ে প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষজন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।